হ্যালো এভরিওয়ান, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভে আসার জন্য। প্রথমত আমরা প্রতিদিনের মতো আজকে লাইভ শুরু করছি। মাঝে মাঝে আমরা কিছু ফিজিক্যাল সিমটম নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। অনেকের পক্ষে এই যে মাইন্ডকে পুরোপুরি আয়ত্ত করা অনেকটা টাফ। পাশাপাশি অবজারভেশন করে আমরা বিভিন্ন পদ্ধতিতে টেকনিক, এখানে শুধু মাইন্ড রুব্রিক ধরছি না, কিছু কিছু ক্ষেত্রে আমরা পার্সোনালিটিকে বেস করে আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করি। পেশেন্টের যে পার্সোনালিটি, তার যে ক্যারেক্টার, তার যে বেসিক নেচার, এই বিষয়গুলো সরাসরি যদি আপনি মাইন্ড বলেন, মাইন্ড মেথড বলেন, সেটা কিন্তু থেকে একটু ভিন্ন। কেন ভিন্ন? মাইন্ড মেথডে অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো প্রক্রিয়া আছে। তার মধ্যে একটা প্রক্রিয়া হলো যে অনেকে শুধুমাত্র পেশেন্টের প্রেজেন্ট কন্ডিশনকে, যেটাকে আমরা প্রেজেন্ট কন্ডিশন বলি, প্রেজেন্ট কন্ডিশনকে প্রায়োরিটি দিয়ে ওষুধ নির্বাচন করে। এর বাইরে অন্য কিছু তারা নিতে চেষ্টা নেন না। যেমন মনে করেন পেশেন্ট, আমরা যেমন খুব কম কেস আছে আমরা এই প্রক্রিয়ায় ট্রিটমেন্ট করি। বেশিরভাগ ক্ষেত্রে একসময় আমরা শুধুমাত্র পেশেন্ট যা কিছু আমাদের বলতো সেটাকে উপর ডিপেন্ড করে আমরা রুব্রিক বানিয়ে মেডিসিন সিলেক্ট করতাম, কিন্তু এখন সেটা আমরা করি না। কেননা জেনারেল সাইকোলজি পেশেন্টের বোঝার আমরা চেষ্টা করি, এবং পেশেন্ট কেন আমাদের কাছে আসছে এটাকে বিচার বিশ্লেষণ করে একটা মেডিসিন, সেটা ফিজিক্যাল থেকেও হতে পারে, মাইন্ড থেকেও হতে পারে, আমাদের কালেকশন। শুধু আমরা রেপার্টরির উপর ভিত্তি করে এখন শুধু ঔষধ নির্বাচন করি না, আমরা অনেক 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 ম্যাথমেটিক্যাল হেল্প। তো এই সব কিছু মিলে আমরা এই আপনাদের সাথে যা শেয়ার করি, এর মধ্যে অনেকগুলো ফিজিক্যাল সিমটমও থাকে, অনেক ক্ষেত্রে মাইন্ডের রুব্রিক থাকে, অনেক ক্ষেত্রে কোর ফিলিং ধরে আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করি। আসলে ব্যাপারটা হলো যে প্রত্যেক মানুষের লিমিটেশন আছে, মেডিসিনের সংখ্যা অনেক বেশি, যার কারণে এই লিমিটেশনকে আমরা ওয়েলকাম করতে হবে। ওয়েলকাম করার জন্য আমাদেরকে অবশ্যই, যেহেতু এক্সট্রা অর্ডিনারি ব্রেনের ক্ষমতা আমাদের নেই, প্রত্যেকটা মানুষের সব অনেক জিনিস ব্রেনের মধ্যে রাখতে হয়। তার জন্য একটা, দুটা বা পাঁচটা মেডিসিন যদি এরকম মতো যে পুরোটা আমরা মেমোরাইজ করে ফেলতে, সেটা একরকম বিষয়। অনেক মেডিসিন মনে রাখার জন্য শুধু রুব্রিকের উপর বেস না করে রুগীর কোর ফিলিং, প্রত্যেকটা মেডিসিনের কোর ফিলিংকে আপনার মনের মধ্যে ধরে রাখতে হবে। তারপরে আপনি এটাকে রুব্রিকের ম্যাথমেটিকে যান, ক্লিনিক্যাল প্রেসক্রিপশন থেকে রুব্রিক বের করেন, অথবা আপনি প্রুভিং ম্যাথমেটিকা থেকে আপনার সিমটম বের করেন, অথবা ওল্ড স্টোর লওয়ারদের যে আপনার বইগুলো আছে সেখান থেকে আপনি খুঁজে বের করার চেষ্টা করেন, কোনো অসুবিধা নেই। তবে আমাদেরকে কোনো জায়গায় হ্যানিম্যান সাহেব যেটা বলে গেছেন যে কাউকে প্রিজুডাইজ হওয়া যাবে না কোনো বিষয়ের উপরে, একদম এটাই ঠিক, এটাই পারফেক্ট, এর বাইরে কিছু না, এরকম চিন্তা করার কোনো সুযোগ নেই। ওপেন আপ হতে হবে আমাদেরকে, বিষয়টা যেন সার্বজন গ্রাহ্য হয়, সবার কাছে গ্রহণযোগ্য হয়, এমন একটা বিষয় হতে হবে যে আমি ওই মেথড এই মেথড ফলো করে আসলে তা না। পেশেন্ট আপনার কাছে আসবে, তার প্রয়োজন আপনাকে ফিল করতে হবে, রাইট সিমিলিমাম দিতে হবে। এখন আপনি কী মেথড ফলো করছেন এটা বড় পেশেন্ট জানে না, পেশেন্ট জানে তাকে আপনি ট্রিটমেন্ট দিতে হবে এবং তাকে আরোগ্য করতে হবে। যদি আপনি আরোগ্য করতে না পারি, তাহলে আমার যতই মেথডের উপর জ্ঞান থাকুক না কেন, পেশেন্টের কাছে আমার নলেজ ছিল। এই জন্য আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পেশেন্ট আমার কাছে যাই যেভাবে আসুক, ঠিক সেভাবে আমি তাকে অবজার্ভ করে তার জিনিসটা নিয়ে আমাকে মেডিসিন সিলেক্ট করে। এখন কোথার থেকে নিব? রেপার্টরির মাইন্ড চ্যাপ্টার থেকে নেবো না, ফিজিক্যাল থেকেও নেবো না, প্রুভিং ম্যাথমেটিকা থেকে নেবো, সেটা আমার ব্যাপার, সেটা ডাক্তারের কেরামত। বাট ব্যক্তি মানুষটাকে আপনাকে আরোগ্য করতেই হবে, এর কোনো বিকল্প নাই। এটা যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদের সবটাই শেষ, আমাদের যত জ্ঞান সেখানে জিরো হয়ে যাবে। এই জন্য আমরা অনেক সময় ছোটো ছোটো বিষয় নিয়ে অনেক সময় কনফ্লিক্টে পড়ে যাই, যে নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি করে। নলেজের যখন উচ্চস্থানে কেউ চলে যায় তখন তার ভেদাভেদ কমে যায় তার মধ্যে, বা তিনি তখন ভাবেন যে নলেজ সব জায়গার থেকে এক জায়গার থেকে বিচ্যুত হয়। হ্যানিম্যান সাহেব
সব কিছু তার অর্গানন রেপার্টরি উনি লেখেন নাই, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এটা সার্বজন গ্রাহ্য হয়ে গেছে। ম্যাথমেটিকা, প্রুভিং বুক, সব জায়গার মধ্যে উনি যা কিছু দিয়ে গেছেন সবটা হুবহু আমাদের পক্ষে ফলো করা সম্ভব না, কেন উনি ছিলেন জ্ঞানের অসীম রাজ্য, আর আমরা হলাম তারই একটা অংশ। পুরোটা আমরা হয়তো দেখা গেলো যে হেনিম্যান সাহেব ধাপে ধাপে হোমিওপ্যাথিকে ডেভেলপ করে গেছেন তার জীবন দশায়। এক এক সময় এক এক জায়গায় তিনি এক এক রকম কথা বলে গেছেন, কোনোটার সাথে কনফ্লিক্ট না। তিনি যখন যেটাকে তার প্র্যাকটিক্যাল ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে যেটা দেখেছেন সেটাকে তিনি তার বইয়ে উল্লেখ করে গেছেন। সেটা যদি উল্লেখ না করতেন তাহলে আমরা আজকে পেতাম না। তো ওটাকে আমাদেরকে বুঝতে হবে যে বর্তমান সময়ে আমি ওটাকে কীভাবে কাজে, 250 বছর আগের ঘটনা, সে ঘটনা, সেই সময়ে জীবনযাপন প্রণালী, মানুষের চিন্তা চেতনা, কোনো বিষয়ে যখন আমরা দেখেন পৃথিবীতে সবচেয়ে বড় দ্বন্দ্ব সংঘাত কোথায় হয়, যখন প্রত্যেকটা গ্রুপ, যে ধর্মীয় গ্রুপে বলে অন্য যে কোনো মতাদর্শের মধ্যে অনেক 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 গ্রুপিং হয়। এই জন্যই হয় যে প্রত্যেকে একটা জায়গায় নিজেকে ফিক্সড করে ফেলে, ওপেন আপ হতে পারে না, ফ্লেক্সিবল হতে পারে না। ফ্লেক্সিবল যতক্ষণ পর্যন্ত না হওয়া যাবে কোনো সিস্টেমকে, আপনার সেটা হোমিওপ্যাথি হোক অন্য যে কোনো সিস্টেম, সেটাকে অ্যাচিভ করা যাবে না এবং মানুষের কল্যাণ করা যাবে। যদি কল্যাণ করার চিন্তা থাকে হিউম্যান বিইংয়ের, তাহলে আপনাকে অবশ্যই একটা জায়গায় গিয়ে স্থির হতে হবে যে না, সব সিস্টেম ঠিক আছে, আমি যখন যেটাকে কাজে লাগানো দরকার সেটাকে আমি করি। হয়তো আমি এটার উপর এক্সপার্ট হতে পারি বা অন্যটার উপর আমার অতটা এক্সপার্টনেস আসতে পারে না, কেন রেপার্টরি বুকটা যদি আপনি এক্সপার্টনেস তৈরি করতে চান, এটা আমাদের এডুকেশন লাইফের যতটুকু সময় আমরা পাবো এতে দিয়ে সম্ভব না। আপনি যদি মনে করেন 25 বছরে হোমিওপ্যাথি শুরু করেন, বাকি যদি আরও 50 বছর আপনি বাঁচেন, এই 50 বছরকে রেপার্টরি প্রতিটা ওয়ার্ডের মিনিং বুঝে এটা ক্লিনিক্যাল এক্সপ্লেনেশন করা এবং সেটাকে চেম্বারে প্রয়োগ করা বহুত টাফ ব্যাপার। এই থিওরিক্যাল বলা খুব সহজ কাজ, কেননা ডিকশনারি আছে, বাংলা ডিকশনারি আজকাল মানে সব কিছু আমাদের জন্য সহজ হয়ে গেছে ভার্চুয়াল মানে সিস্টেমের কারণে। তো আমরা যে কোনো জিনিস নেটে সার্চ দিলে আমরা পেয়ে যাবো যে এই ওয়ার্ডে নেই। কিন্তু প্র্যাকটিক্যাল কথা হলো যে এটা তো হলো একটা চিন্তা, একটা ভাবনা, কিন্তু পেশেন্টের ভাবনা তো এক না। এটাকে পেশেন্টের ফিল্ডে আপনি কীভাবে, কারণ এটা হলো আপনি যদি অল্প জানেন কোনো সমস্যা নেই, আপনি যতটুকু জানেন ঠিক রাইট, ওটুকু আপনি কীভাবে আপনার ক্লিনিকে ব্যবহার করতেছেন, আপনার চেম্বারে প্রয়োগ করে আপনার পেশেন্টটা উপকৃত হয়েছে, ওটা কিন্তু অনেক বড় ব্যাপার। আমি অনেক জানি, এরকম অনেক ডাক্তার আমি দেখেছি যাদের অ্যালেন কি নোট দাড়ি কমার শুদ্ধ মুখস্থ হয়ে গেছে, ইংলিশটা, বাংলা না ইংলিশ। তারপরে তারা মানে ক্লিনিক্যাল বুক যেগুলো ওল্ড স্টলওয়ার্ডদের বুক, সেই বুকগুলোর উপর যথেষ্ট দখল থাকে, কিন্তু প্রেসক্রিপশন খুব সংক্ষিপ্তভাবে প্রেসক্রিপশন হয়, যেতে করে দেখা যাচ্ছে কিছু পেশেন্ট, আমি তাদের সমালোচনা করছি না, জাস্ট শিক্ষা আমাদের চলার পথে এটা প্রয়োজন। কিছু পেশেন্ট দেখা যাবে যে ভালো রেজাল্ট পাচ্ছে, কিছু পাচ্ছে না। কারণটা হলো ওই যে সমস্যাটা ওই জায়গায় যে উনি মনে করতেছে যে এটাই তার জন্য যথেষ্ট, এর বাইরে কিছু নেই, রেপার্টরির প্রয়োজন নেই। অনেকে মনে করতেছে যে ম্যাথমেটিকের প্রয়োজন ছাড়া অন্য কিছু প্রয়োজন নেই। কেউ মনে করতেছে রেপার্টরির বাইরে ম্যাথমেটিকের কেন বাই দরকার, আসলে তা না, সবটা মিলিয়ে হোমিওপ্যাথি, অর্গানন, ম্যাথমেটিকা এবং রেপার্টরি, এই এক একটা একজনকে সহযোগী হিসাবে কাজ করে। অনেক ব্যাখ্যা আপনি নিউ স্টলওয়ার্ডদের বুকের মধ্যে পাবেন, আপনি রেপার্টরির অনেক ক্লিনিক্যাল এক্সপ্লেনেশন, যেটা হয়তো আমরা হয়তো জানতামই না ইউজ না। যেমন আমি আপনাদের সাথে অনেক বিষয় শেয়ার করি যেটা ক্লিনিক্যাল বিষয়গুলো, এই বিষয়গুলো বই পুস্তকে নেই এবং আমরা বইয়ের থেকে এটাকে কখনোই অ্যাচিভ করা সম্ভব না। এখন আপনি যদি অবজারভেশন শিখতে চান, আপনার বই আপনাকে কখনোই হেল্প করতে পারে না, এখানে লেখা সম্ভব না। অবজারভেশন শিখতে হবে মাউথ টু মাউথ, বা কোনো একজন ভালো যারা অবজারভেশন বুঝে তার কাছে যেয়ে পেশেন্ট দিকে শিখতে হবে, অথবা এরকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে আলোচনার মাধ্যমে শিখতে হবে। তারপরে এটার আপনার পাণ্ডিত্যের ব্যাপার দাঁড়াবে যে আপনি কতটুকু এটাকে আপনার চেম্বারে কাজে লাগাচ্ছেন। ঠিক আছে, আজকে আমরা সময় ক্ষেপণ করি না, একটা কেস নিয়ে আলোচনা করি। যে আমি প্রথমে বলছিলাম যে এক ধরনের পেশেন্ট পাওয়া যায় দাগ দিয়ে নখ কাটার কারণে তাদের এই নখের এই জায়গাগুলো আপনারা দেখবেন অনেকে যে জায়গাগুলো অনেক সময় ইনফেকশন হয়ে যায়, মানে ঘা হয়ে যায়, লাল টকটক হয়ে যায়। মারা বলে, দেখেন আমার ছেলের অবস্থা দেখেন, ডাক্তার সাহেব নখ টাইনে দেখায় যে এই নখ খেতে খেতে এখন আঙ্গুল খাওয়া শুরু, মানে আঙ্গুলের যে নখের পরের যে অংশটা, হ্যাঁ হার্ড অংশটা, ওটাও খাওয়া শুরু করছে। এখন এই জায়গাগুলো লাল হয়ে গেছে। এটা একটা সুন্দর একটা রুব্রিক আছে আমাদের, আপনাদের হয়তো নজরে অনেকের আসে, তো অনেকের আসে নেই।
এক্সট্রিমিটিসে আপনারা পাবেন ইনফ্লামেশন ফিঙ্গার নেইল অ্যারাউন্ড, যেহেতু এটা ইনফ্লামেশন হয়ে গেছে। এক্সট্রিমিটিসের ইনফ্লামেশন ফিঙ্গার নেইল অ্যারাউন্ড, অর্থাৎ আপনি ফিঙ্গারের চারিদিকে যে নেইলের আশপাশে যে ইনফ্লামেশন ডাইরেক্ট রুব্রিক নেট্রামিউল আছে, এটা আপনারা একটু দেখে নিন, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে পরে আমরা কেস নিয়ে আলোচনা করি। খুব ইজি কেস, কিন্তু রেগুলার আমাদের চেম্বারে আসে এই ধরনের কেস, প্রচুর আসে। কারণ আপনারা যারা এই যে কোনো জায়গায়, শহরে অবশ্য এই ধরনের পেশেন্ট পাওয়া খুব টাফ, কেন শহরে সাধারণত ইনকিউরেবল ডিজিজই বেশি আসে, রেফার কেস আসে। কিন্তু একটু উপশহর বা ছোটো শহরগুলোতে প্রচুর পেশেন্ট পাওয়া যায় এরকম। যে মেয়েরা বা একটু মিডিল এজের মহিলারা সাধারণত তাদের ব্রণ প্রবলেম নিয়ে আপনার কাছে, একনি প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে, এবং তারা তাদের, কারণ আজকাল মানুষ আর তাদের আউটলুকিং ব্যাপারে খুব বেশি সচেতন, বিশেষ করে ফিমেল পার্সন, এরা খুব সচেতন। এই জন্য আজকাল দেখবেন যে প্রচুর বিউটি পার্লার হয়ে গেছে। আমি এটার ক্রিটিসিজম করছি না, এর ভালো, প্রত্যেক মানুষ তার নিজের বাহ্যিক যে সৌন্দর্য, এটার ব্যাপারে যে সচেতন হওয়াটা খারাপ কিছু না। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা অন্য কোনো সিস্টেমে ঠিক করতে পারতেছে না, বা বাজারে যে ধরনের সৌন্দর্য চর্চার জন্য যে ক্রিম এটা ওটা পাওয়া যায়, তখন তারা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসে, জানে যে এখানে ব্রণে ভালো ট্রিটমেন্ট হবে। তো এরকম একটা কেস, মহিলা ব্রণের প্রবলেম নিয়ে আসছে, কিন্তু তার মেইন প্রবলেম হলো ওবেসিটি, মানে মোটা হয়ে যাচ্ছে। তো আপনারা জানেন অধিকাংশ মহিলার আজকাল হরমোনের প্রবলেম, হরমোন ইমব্যালেন্স, T3, T4, TSS-এর প্রবলেম দেখা যায়। হ্যাঁ, অল্প বয়সেই মিডিল 25-এর পরে এই প্রবলেমগুলো আসা শুরু করে আমাদের দেশে। এর কারণে দেখা যায় অনেক ওবেসিটি চলে আসে, মোটাপন যেটাকে বলে হয়ে যাচ্ছে, মুখের মধ্যে ব্রণ, পিম্পল, যেগুলো আপনার খুবই বিশ্রী একটা অবস্থা অনেকেই ফিল করে। বিশেষ করে তারা নিজের ওয়েট বেড়ে যাওয়া এবং মুখে পিম্পল, এই দুটো নিয়ে তারা খুব ওরিড থাকেন। মিডল এজের মহিলা যারা আনমেরিড থাকে, মেরিড কিছুদিন আগে হয়েছে, হয়তো জব করতেছে, বা এখন তো মহিলারা কোনো না কোনো পেশার সাথে জড়িত হয়ে যান, যার কারণে আউটলুকিং তাদের ভালো থাকা প্রয়োজন, তো টিচারই করতেছেন। তো এরকম সমস্যা নিয়ে আসে, দেখা যাবে যে ডাক্তাররা ডায়াগনোসিস করে তাদেরকে বলেছে যে আপনার তো হরমোনের প্রবলেম, কিছু মেডিসিন দিয়ে দিয়েছে, থাইরয়েডের প্রবলেম, খাওয়ার পরও এগুলো যাচ্ছে না, মাঝে মাঝে ডিস্টার্ব করে। এইরকম রোগী যখন আমাদের কাছে আসে, অথবা তারা টেস্ট করেই নি, বা তার কোনো হরমোনের প্রবলেম নেই, তারপরে তার ব্রণ এবং ওবেসিটি হচ্ছে, এটা কেন হয়? যারা এই ধরনের প্রবলেম ফেস করে বাইরে বাহ্যিক বিভিন্ন ফাংশনে গেলে, তাদের যে অকুপেশনের জায়গা, অথবা যারা জব ওরিয়েন্টেড, অথবা তারা এডুকেশন পড়ালেখা করে, তো তাদের একটা সার্কেল থাকে, আউটিং সার্কেল। এই আউটিং সার্কেলে তারা গেলে নিজেদেরকে খুব একটা তাদের এই ফেজের জন্য, ফেজের মধ্যে প্রচুর পিম্পল থাকে, তারা খুব কমফোর্ট ফিল করে, ডিসকমফোর্ট, এটাকে বলা হয় এমব্রেসমেন্ট। আমাদের রেপার্টরি রুব্রিকের ভাষায় বলা হয় এমব্রেসমেন্ট, অর্থাৎ আনইজি ফিল। সহজ কথা, বাংলা কথা হলো আনইজি ফিল, অর্থাৎ আনইজি শব্দটা ইংরেজি, কিন্তু আমরা এটা বাংলা ভাষায় প্রচুর ইউজ করি। ইজি ফিল করে না, যে আমি একটা জায়গায় গেলাম, কেউ আমাকে কিছু বলছে না, আমি ভিতর থেকে এটাকে খুব ভালোভাবে নিচ্ছি, নিজেকে মানানসই মনে হচ্ছে না, যে সবাই মনে হয় আমার মুখের দিকে তাকাচ্ছে, আমার মুখটা কেমন যেন দেখতে খারাপ। যখন আয়নায় যাই, নিজেকে দেখতে খারাপ লাগে, তখন একটা প্রোগ্রামে গেলাম, একটা অনুষ্ঠানে গেলাম, অথবা আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, অথবা আমি কোনো একটা জবের সাথে জড়িত, সেখানে স্বাভাবিকভাবে কিছু নোন পার্সনের সাথে সবসময় আমাকে সংশ্লিষ্ট হতে হয়। এই যে সমস্যাটা আমরা ফেস করে যে সকল মহিলারা, যে সকল মেয়েরা, এই ব্রণ প্রবলেম, মুখের যে পিম্পলের জন্য, এটা যখন তারা আসে আমাদের কাছে চিকিৎসার জন্য আসে, প্রথম যেটা বলে, একটা সময় আমার ভালো লাগে না, লোকজন যখন দেখে তখন আমার খুব খারাপ লাগে। আমাদের প্রশ্ন করতে হবে যে এটা নিয়ে আপনি কী সমস্যা ফেস করেন। অধিকাংশ লোকেই বলবে, অধিকাংশ মেয়েরাই বলবে যে এটার জন্য আমি খুব বিব্রত বোধ ফিল করি, যে এক একজন এক এক ভাষায় বলবে, তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে বলবে, কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের যে রেপার্টারি বা আমাদের যেই বই পুস্তকের ভাষায় আমাদেরকে এটা ট্রান্সফার করতে হবে। তো এটার জন্য সে এমজেস ফিল করে, রুগী বলে আমি খুব মিশুক না, নিজের মধ্যে থাকতে। এই পেশেন্টটা, এই মেডিসিনটা হলো অ্যামব্রাকেশিয়া, ম্যামেল মেডিসিন, এটা অ্যামব্রাকেশিয়া মেডিসিনের ক্যারেক্টার এখন আমি আলোচনা করতেছি। এরা খুব একটা আউটিংয়ে বেশি লোকের সাথে তাদের সার্কেলটা খুব বড় থাকে না, এদের সার্কেলটা খুব ছোটো থাকে। এরা অনেক লোকের সাথে মিশতে পারে না, বা অনেক লোকের সাথে মিশতে পছন্দ করে না। এরা নিজেদের মধ্যে থাকতে চায় এবং ছোট, এদের সার্কেল ছোট এবং খুব
নোন পার্সনের মধ্যে থাকতে এরা পছন্দ করে। এই জন্য এদেরকে বলা হয় যে এরা খুব বেশি মিশুক না। এবং যখন আউটিংয়ে যায় এবং বাইরের লোকদের সাথে যারা আননোন এবং অল্প পরিচিত, একবার পরিচিত না, যখন তার কোনো ক্রিটিক্যাল বিষয় যেটা সকলের চোখে পড়ে এরকম কোনো জিনিস তার স্পেসের মধ্যে থাকে, তার চেহারায় থাকে, সেই জন্য সে প্রচণ্ডভাবে অ্যাম্বুলেন্স ফিল করে। এই জন্য আমরা বলি এটা এলিমেন্ট ফ্রম অ্যাম্বুলেন্সমেন্ট। তো তার চাইল্ডহুড সম্বন্ধে জিজ্ঞেস করলে জানা যায় যে সে খুব শান্ত ছিল, আর কিছু তার মনে পড়ে না, ছোটোবেলার ঘটনা অনেকেরই মনে পড়ে না। তার এখন বর্তমান প্রবলেম হলো তার চুল পড়ে যাচ্ছে, ব্রণ, বিভিন্ন জায়গায় একটু চুলকানি আছে, একজিমার মতো ড্রাইনেস হয়ে গেছে, তার মনে অনেক জিনিস থাকে না, ভুলে যায়, মানে অনেকবার সেটাকে রিকল করার পরে মনে আসে। অন্যরা তাকে, তার ধারণা যে অন্যরা তাকে যেভাবে এক্সপেক্ট করা দরকার, তাকে যেভাবে ওয়েলকাম করা দরকার, সেভাবে সে ওয়েলকাম পাচ্ছে না। তার এই ফেজের এই ব্রণগুলা দেখতে খারাপ, অন্যরা তার একনির দিকে তাকায়, এই সবগুলো প্যাশেন্টের ফিলিং। দেখেন এগুলো কিন্তু অন্যরা কিন্তু কোনো দিন তাকে জিজ্ঞাসা করেনি তোর মুখে এতগুলো একনি কেন, এতগুলো ব্রণ কেন, এটা কোনো চিকিৎসা করে না, এটা খুব কম লোকে জিজ্ঞেস করে। সেই চিন্তা করে অ্যাম্ব্রাক্সিয়া রুগীরা, বাইরের লোকরা যতটা না তাকে স্টিমুলেশন দেয়, পার্সোনালি সে নিজেকে স্টিমুলেট করে সমস্যার জন্য, এক্সাইটেড হয়ে যায় প্রবলেমের জন্য। অন্যরা তার একনি নিয়ে সে মনে করে অন্যরা তার একনি নিয়ে ভাবে তার এই যে চেহারাটা, ফেসটা খারাপ হয়ে গেছে, এটা দেখতে অনেকটা খারাপ, আগলি বডি আগলি হয়ে গেছে। বডি আগলি কি হয়, সে মোটা হয়ে গেছে, অথবা দেখতে তার মুখটা খারাপ হয়ে গেছে, যেটাকে নোংরা জিনিস তার কাছে এটা বলে লুক, যে আগলি লুকিং তার কাছে মনে হয়, তার বডি, তার ফেস, এগুলোকে তাকে আগলি লুকিং মনে হয়। তো সে বলে যে দেখেন আমি যখন অন্যদের সাথে মিশি, দেখেন তাদের চেহারা কত সুন্দর, ফেসটা কত ক্লিন, একদম পরিষ্কার, অ্যাট্রাকটিভ, কিন্তু আমার অত সুন্দর না। একটা জেলাসি টেন্ডেন্সি তার মধ্যে, খুব খুব বেশি বড় মেডিসিন না, ছোটো মেডিসিন, এবং তার যে পিকচার, ক্লিয়ার পিকচার, অত ইজিবিজি না। অনেক মেডিসিন আছে যেমন তাদের পিকচার অনেকটা সব বুঝে উঠতে আমাদের সময় লেগে যায় অনেক বেশি, কিন্তু অ্যাম্ব্রাক্সিয়া মানে একটা ম্যামেল মেডিসিন হওয়ার পরও খুব তার পিকচারটাকে ইজি ওয়েতে প্রকাশ করে দেয়। তেমন এর থেকে আমরা যে রুব্রিকগুলো পাই, এলিমেন্ট ফ্রম এমব্রেসমেন্ট, এটা নিয়ে আগে বলছি, এটা একটা রুব্রিক আছে এলিমেন্ট ফ্রম এমব্রেসমেন্ট, ইউরিনেশন স্ট্রেঞ্জার আউটে, মানে সে প্রস্রাব, আমার কাছে রেপার্টারি না থাকার কারণে আমি ব্রেন থেকে বলতেছি, আপনারা দেখে নেবেন। অ্যাম্ব্রাক্সিয়ার বড় প্রবলেম হলো যে এরা অন্যদের সামনে, কারোর সামনে প্রস্রাব করতে চায় না। তো একজন পুরুষ মানুষ বা একজন মহিলা মানুষ, প্রস্রাব তো আর মানুষ রাস্তাঘাটে করে না, সে আশপাশে হয়তো কোনো মহিলা থাকতেই পারে বা আউটিংয়ের রুমের বাইরে থাকে, সেখানে সে বিব্রত, অর্থাৎ ওই যে তার প্রস্রাব করার সময় হয়তো তার কোনো সাউন্ড অন্য জায়গায় চলে যায় কিনা, দেখেন বিষয়টা খুব ক্লিয়ারলি বোঝার চেষ্টা করে, এটা তার মধ্যে একটা চিন্তা থাকে। অর্থাৎ এখানে ইউরিন কোনো ব্যাপার না, ইউরিনটা হলো এমন একটা ছোটো জিনিস যেটা মানুষ ত্যাগ করার সময়, পুরুষ মানুষ ত্যাগ করার সময় তো চিন্তাই করে না, পুরুষ মানুষ ইউরিন ত্যাগ করার সময় চিন্তাই করে না কোথায় ইউরিন, তার যদি কখনো ইউরিনেশনের আপনার আর্জ হয়, সে যে কোনো জায়গায় এটা ডিসচার্জ করে দেয়, যেটা ভদ্রলোক হোক আর সাধারণ মানুষ হোক। এখন আমার ইউরিনের প্রেশার বের হচ্ছে, কোনো জায়গায় হয়তো টয়লেট বাথরুম পাচ্ছি না, রাস্তার পাশে দাঁড়িয়ে দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, এটার ব্যাপারে কোনো মানুষ অতটা বিব্রত বোধ ফিল করে না। অর্থাৎ এটার মেটাফরিক্যাল মিনিংটা হলো ছোটো ছোটো বিষয়, অ্যাম্ব্রাক্সিয়া ছোটো ছোটো বিষয় নিয়ে সবচেয়ে বেশি বিব্রত বোধ ফিল করে। যেমন ডিলিউশন, ক্লিয়ার এভরিথিং, একক রুব্রিক আপনি অ্যাম্ব্রাক্সিয়ার মধ্যে থাকবেন। অ্যাম্ব্রাক্সিয়ার বাচ্চা কোনো বাড়িতে যদি আপনি যান, দেখবেন যে তার হয়তো দেখা গেলো যে বাচ্চাটা শরীরে কোথাও কোনো প্রবলেম নাই, একটু লোম বেশি, অনেক ছেলে আছে না 13-14 বছর বয়সে শরীরে প্রচুর লোম হয়ে যায়, সে তার কোনো আত্মীয় তার বাড়িতে আসলে ড্রয়িং রুমে বসলো, ওই বাচ্চাটা হয়তো ঘরের মধ্যে 3/4 প্যান্ট পরে বসে মানে ঘুরতেছে, পড়তেছে, কমফোর্ট ফিল করছে। যখনই কোনো আত্মীয় আসলো তার সামনে সে যাওয়ার আগে ফুল প্যান্ট পরে যায়,
কেননা সে মনে করে যে এটা বুঝি অন্যদের সামনে দেখলে তারা কি মনে করবে, তার বডিটা দেখতে আগলি, সে এমব্রেস ফিল করে অলওয়েজ। এটা খুব গুরুত্বপূর্ণ। আর এর মধ্যে যদি কোনো ডিজিজ থাকে তাহলে তো কোনো কথাই নেই, সে কখনোই এটা বাইরের লোকদের কাছে প্রকাশ করতে দেবেই না। এটা হাইডিং না, এটাকে হাইডিং করলে ভুল হবে। এটা জাস্ট সে হাইডিং করলে তো পরিবারের লোকদের মধ্যেও করতো, যারা তার নোন পার্সন, তাদের সাথে তার কোনো সমস্যা নাই। আননোন পার্সন হইলেই অ্যামব্রাইকেশিয়া মানে অসুবিধা ফিল করে, বিব্রত বোধ ফিল করে, এবং সে মনে করে তার বডিটা আগলি, দেখতে ভালো না, এটা ইউজলেস, মানে নিজেকে নিজে ইউজলেস ভাবা শুরু করে। ফিজিক্যালি তার যে বডি স্ট্রাকচার হতে পারে, দেখতে চিকন হতে পারে, লম্বা চড়া না, খাটো হতে পারে, বা তার গায়ের রং কালো হতে পারে, মুখে পিম্পল থাকতে পারে, তারপরে সে মোটা হয়ে গেছে, ধীরে আগে চিকন ছিল এখন স্বাস্থ্য মোটা হয়ে যাচ্ছে, একটা বেডঅফ দেখা যায়। এই জন্য সে নিজেকে নিজে আগলি ফিল করে, ইউজলেস, এইরকম বডি দিয়ে এরকম শরীর দিয়ে কিছু হবে না, আমার আশপাশে লোকদের দেখো কত সুন্দর চেহারা, এই জন্য সে জেলাসি ফিল করে। এবং ডিলিউশন ফেস সি আগলি, ডাইরেক্ট রুব্রিক আছে তার, যে ফেস কাটিং, এই চেহারাটা সে দেখে যে এটা আগলি, সৌন্দর্য না, এটা সৌন্দর্য প্রকাশ হয় না। ডিসগাস্ট স্টুল অর্ডার অফ হিজ স্টুল, খুব মজার রুব্রিক। এখানে স্টুল বলতে কি, স্টুল তো স্বাভাবিক ব্যাপার, বাই প্রোডাক্ট যেটা বের হয়ে যায় মানুষের বডি থেকে, এটাকে বলে স্টুল বলা হয়। স্টুল গান্দা জিনিস, সাধারণত মানুষ এটাকে একটা নির্দিষ্ট প্লেসে, এটাকে সেই নির্দিষ্ট জায়গায় এটাকে সেই কী করে ডিসচার্জ করে। এখন স্টুল যেখানে সেখানে ব্যবহার করে, সেখানে এটা একটা বিশ্রী গন্ধ, আশপাশের লোকরা কী হবে, বিব্রত বোধ ফিল করবে, এবং তারা সবচেয়ে বেশি আপনার ডিসকমফোর্ট ফিল করবে। বাট এই যে ডিসগাস্ট শব্দ অর্থ হলো যেটাকে সে চায় না। স্টুলটা হলো এমন গান্দা জিনিস যেটা আপনি কোনো ব্যক্তি তার ঘরে বা তার যে, এটা তার নিজের জিনিস সে ত্যাগ করে, কিন্তু সে এমন জায়গায় ত্যাগ করে যেখান থেকে তার জিনিসে তার কাছে খারাপ লাগে। কেউ যদি মনে করেন স্টুল, মনে করেন এটা তো আমার স্টুল, আমি ঘরের মধ্যে এটা ত্যাগ করবো, আমার কি গন্ধ, আমার ত্যাগ করার পর তার কাছে এটা ভালো লাগবে না, সে মনে করবে এটার চেয়ে বিস্তৃত। এখন রুব্রিক বানিয়ে দিয়েছে, এখন আপনি কী করবেন, ব্যাখ্যা তো এখন আলোচনা করতে হবে, উপায় নেই। তো বলছে যে ডিসগাস্ট স্টুল, তো ডিসগাস্ট স্টুল তো সবাই হয়, এটা কেউ বলবে যে আমার ওই স্টুল ডিসগাস্ট লাগে না, পাগল ছাড়া সবাই হয়। কিন্তু তারপরে এটা রুব্রিকের মধ্যে এভাবে আসলো কেন, এই জন্যই এসেছে, এটার একটা আলাদা একটা মিনিং আছে। স্টুলটা এমন একটা বস্তু, আমাদের বাই প্রোডাক্ট, যেটা আমাদের বডি থেকে যখন আমরা ডিসচার্জ করে দিই, এটা ওই ব্যক্তি, যেই ব্যক্তি ডিসচার্জ করে তার জিনিস তার জন্য কল্যাণকর হবে না, এবং তার কাছে ভালো লাগবে না। এখানে আদার্স পার্সন তো বাদ, এখানে কিন্তু স্টুলটা হলো তার, এখানে এমন একটা গান্দা তার শরীরে, সে মনে করে তার বডিতে যে এই যে কালো স্পটটা, এই যে ব্রনটা, এটা তার কাছে এখন স্টুল হয়ে গেছে। এটা এখন দেখতে স্টুলের যেমন একটা অর্ডার থাকে, অর্ডার মানে কি একটা গন্ধ থাকে, এটা স্টুলে কিন্তু দেখতে খারাপ না, স্টুলের গন্ধটাই এলো সবচেয়ে ডিসগাস্টিং, এবং ওইটা মানুষ ওখানে বসবাস করতেই পারে না, সম্ভবের। এই জিনিসটা অ্যামব্রাইকেশিয়া ফিল করে, তার বডির কোনো অংশ সে মনে করে এটা খুবই গান্দা জিনিস, এটাকে সে মানে এটাকে নিয়ে সে ঘুরতেছে টেকে, কিন্তু এটাকে সে মেনে নিতে পারতেছে না, এটাকে তার কাছে ডিসগাস্ট, কেটে ফেলে দিতে পারলে সে বেঁচে যায়। এটা হলো মোটামুটি অ্যামব্রাইকেশিয়ার একটা ছোট কেস দিয়ে আমি আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করলাম। যেহেতু লম্বা সময় অ্যামব্রাইকেশিয়া আমি আলোচনা করতে চাই না, অনেক সময় আমাদের হাতে আসে, পরে দরকার হয় আরেকদিন আলোচনা করবো। এর আগে অনেকগুলো আমরা অ্যামব্রাইকেশিয়ার কেস আলোচনা করেছি। তো আজকে আমরা আবার নতুন আরেকটা মেডিসিন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সময় আমাদের হাতে প্রায় 1:10 পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকব, 10-15 মিনিট আমরা এই বিষয়ে আলোচনা করব। সেলেনিয়াম আপনারা জানেন, আমাদের প্রচুর ইউজ করি আমরা সেলেনিয়াম বিভিন্নভাবে, ফিজিক্যাল লেভেলে আমরা প্রচুর সেলেনিয়াম ইউজ করি, প্রত্যেকের চেম্বারে সেলেনিয়ামের সব পাওয়ারে পাওয়া যায়। তো আজকে আমি না মাইন্ড না ফিজিক্যাল, এর মাঝখানে একটা জায়গা ধরে সেলেনিয়ামকে আজকে বোঝানোর চেষ্টা করব। আলোচনাটা আমি আমার লেখার থেকে পড়ে যাব, আপনারা শুনে এটাকে পরে ঠিক করে নেবেন, যেহেতু একটু ভিন্ন কিসিমের সেলেনিয়াম। তো আপনারা জানেন আমার যে পিরিয়ডিক টেবিল আছে, এর একটা জায়গায় সেলেনিয়ামের অবস্থান আছে। যারা পিরিয়ডিক টেবিল সম্বন্ধে ধারণা আছে, যেহেতু এটা সবাই ধারণা নেই, এই জন্য এই বিষয় নিয়ে আমি আলোচনা করব না, জাস্ট আপনাদেরকে একটা হিন্ট দিলাম। পিরিয়ডিক টেবিলে যদি আপনারা দেখেন, সেলেনিয়ামের নিজস্ব একটা ক্যারেক্টার ওখান থেকে বের হয়ে আসে। যাই হোক, আপনার সেই প্রসঙ্গে না গিয়ে আমি সেলেনিয়ামের একটা কেস, একজন হোমিওপ্যাথি ডাক্তারের সেলেনিয়াম নিয়ে আলোচনা করি। সে একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান, সে কীভাবে সেলেনিয়াম হয়ে গেল।
আমরা তো জানি যে এটা সাধারণত আমরা এটা সেক্সুয়াল লেভেলে বেশি ইউজ করে, এবং সাধারণত মাথা ব্যথা হলে রোদের কারণে ইউজ হয়। বেশিরভাগ সেক্স রিলেটেড, যেহেতু সেক্স রিলেটেড অনেক রুগী আমাদের কাছে আসে, ইয়াং জেনারেশন, মিডিল এজ, তো তাদের জন্য আমরা সাধারণত এই সেলেনিয়ামকে অ্যাপ্লাই করি। তো সেটা এক ধরনের মানে অ্যাপ্লাই সিস্টেম। আবার মাইন্ডে এটাকে আবার ভিন্নভাবে অ্যাপ্লাই করা হয়। আমি মাঝামাঝি একটা জায়গা ধরে আপনাদেরকে আলোচনা করছি। এইভাবে আপনারা অনেক রুগী সেলেনিয়াম ইউজ করতে পারেন। তো সেলেনিয়াম প্রথম যে কথা সাধারণত বলে আমাদের কাছে, সে নিজেকে ফ্রি দেখতে চায়, ফ্রি হতে চায়, আই ওয়ান্ট টু ফ্রি, কিন্তু সে ফ্রি হতে পারে না। সব কিছুই সে পারফেক্ট চায়। সেলেনিয়াম সব কিছু তার পারফেক্ট চায়। যেমন একজন ফিজিশিয়ানের কথা আমি বলছি, প্রথমেই বলবো, সে যে তার চেম্বারে সে যে লেখে, যে নোটগুলা পেশেন্টের লেখে, তো তার কাছে মনে হয় যেন যে যেভাবে লেখা দরকার ছিল সেভাবে লেখা হয়নি, মনে হয় যেন হিজিবিজি হয়ে গেছে। আর একটু সুন্দর নিজের 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 লেখাকে নিজে ক্রিটিসাইজ করে। তো নোট, তার নোটের যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে নেওয়া অনেক মিস্টেক হয়ে যাচ্ছে, এটা আমরা দেখি। অন্য পেশেন্টের ক্ষেত্রে আমরা কীভাবে অ্যাপ্লাই করবো সেটা নিয়ে একটা আলোচনা করি। তার মধ্যে এক ধরনের অ্যাংসাস শুরু হয়, যে কীরকম, যে আমি একটা ভালো প্রেসক্রিপশন করতে পারবো কি না, যে রুগী আসলো, রুগীকে ওষুধ দিলাম, কাজ হলো, হবে কি না, এরকম একটা পেরেশানির মধ্যে এই সেলেনিয়াম থাকে। ছোটোবেলার থেকে এরা খুব টিমিড হয়। সেই পেশেন্ট করে যে ডাক্তার সাহেব বলে যে আমি আমার বয়স যখন 16 বছর ছিল তখন আমি আমার পরিচিত একজন আমার বান্ধবী ছিল, তাকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু তার সাথে কিছুদিন পরেই আর সম্পর্কটা থাকে না, সে অন্য কোথাও চলে যায়, আর তাকে আমি খুঁজে পাই না। সেলেনিয়ামের ফিজিক্যালি আমরা যেটা দেখি, এক্সিলায় প্রচুর ঘাম হয়, এবং এরা এয়ার ড্রাফট অফ এয়ার, মানে চলমান বাতাসে এদের বৃদ্ধি হয়। এখন এরা খুব নার্ভাস হয় এবং খুব আতঙ্কিত থাকে, ফ্রাইটেন্ড থাকে, অল্পতে আতঙ্কিত হয়, খুবই হারিট থাকে, ভেরি হারিট, খুব তাড়াতাড়ি সব কিছু করতে চায়, নার্ভাস। এবং এদের মধ্যে এক ধরনের ড্রাই একজিমা, এবং কিছু কিছু সেলেনিয়ামের ক্ষেত্রে আপনার ওয়ার্ডস পাবেন, মানে আছে। এরা এত ডিপ্রেশনে চলে যায়, এত নার্ভাস কন্ডিশনে চলে যায়, তখন একসময় মনে হয় যে বেঁচে থাকি কী লাভ, যদি মরে যেতে পারতাম তাই বলে তারা সুইসাইড করতে চায়, তাহলে সব সমস্যার সমাধান হতো। এই যে পেশেন্টটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এর ছোটোবেলায় কোলাপস অফ রেকটাম ছিল। তো সে বলে যে ছোটোবেলা আমার বাবা মারা যায়, কোনো টাকা পয়সা তেমন আমার ফ্যামিলির জন্য রেখে যায় না, তো এরকম জীবন লাভ কি, মরে যান। এই কথাগুলো সেলেনিয়াম অনেকবার বলবে, কীভাবে বলবে খেয়াল রাখবে। আমি খুব বেশি চালাক চতুর না, অন্যদের সাথে মিশতে পারি না, আমি খুব টিমিড মানুষ, অনেক বেশি ইন্টারেক্ট করতে পারি না, অনেক বেশি কথা বলতে অন্যদের সাথে আমি পারি না। আমি সবসময় একটা অ্যাংজাইটির মধ্যে থাকি, অ্যাংসাস থাকি। আমি ঘরে সবার ছোট বিষয় নিয়ে আমি খুব ওরিড হই। ড্রিম যেটা দেখে তারা, সুইমিং ইন এয়ার, একজন মানুষ আকাশের মধ্যে সাঁতার কাটতেছে, মানে বাতাসে সাঁতার কাটতেছে। যখন সে কোনো ডাইরেক্ট ডিফিকাল্ট, মানে খুব কঠিন কোনো একটা, হঠাৎ দেখা গেলো যে কোনো আতঙ্কিত হলো, ভয় পেয়ে গেল, অথবা দেখা গেলো যে পরীক্ষার হলে গিয়ে এমন কোশ্চেন আসলো যেটা তার মেমোরি, অনেক সময় আসে না, আপনি 5টা, আমাদের সময় এরকম হয়েছে যে 5টা পরীক্ষা দিলেন, একটা পরীক্ষার প্রশ্ন এমন আসলো যে আপনারা কোনো স্টুডেন্টে ভাবে নেই যে এই ধরনের কোশ্চেন হতে পারে, এমন বানিয়ে জানিয়ে এদিক ওদিক মিলিয়ে দিয়েছে, সে এটা দেখে আতঙ্কিত হয়ে যায়। যখন এরকম কন্ডিশন আসে তার জীবনে, ডিফিকাল্ট সিচুয়েশন, তখন তার একটা ইজুকুলেশন হয়ে যায় উইদাউট ইরাকশন। এটা অনেক দেখা যায়, আতঙ্কের কারণে হয়, ভয়ের কারণে, কোনো ফ্লাইট সিচুয়েশন, অ্যাংসাস সিচুয়েশনের কারণে, একটা স্ট্রেসফুল ঘটনার কারণে হয়। আমি জানি না কী করব, কোথায় যাব জানি না। এবং এদের যত মেন্টাল সিমটমের সাথে ইজুকুলেশনের একটা ব্যাপার স্যাপার থাকেই।
সেটা কিন্তু ইরেকশন ছাড়া স্ট্রং হয়ে গেছে কোনো একটা সেন্সিটিভ দৃশ্য দেখে, ঘটনা দেখে, চিন্তা করে, এরকম কিন্তু না। ছেলেমেয়ের ক্ষেত্রে হয় মেন্টাল স্ট্রেসের কারণে তার ডাইরেক্ট সিক্রেশন হয়ে যায়। এই জন্য দেখবেন যে অনেক কেস আমরা অনেক সময় দিয়েই থাকি ফিজিক্যাল লেভেলে, যে পেশেন্ট বলে যে হঠাৎ করে আমার জ্যাঙ্গেটা ভিজা, দেখি যে আমার পেনিস কিন্তু স্ট্রং হয়নি, তারপরও লালার মতো বের হয়। এরা হয়তো বুঝতে পারে না, ডাক্তারও বুঝতে পারে না, পেশেন্টও বুঝতে পারে না। পেশেন্ট হয়তো তাহলে কোনো একটা বিষয় নিয়ে ওরিড হয়ে গেছে, কোনো একটা হয়তো নিউ পার্সনের সাথে তার দেখা করতে গেছে, সেখানে সে কী বলবে, কিন্তু দেখা তো করতেই হবে, কথা তো বলতেই হবে, উপায় নেই। আর কী বলবে কী বলবে না তার মধ্যে একটা টেনশন শুরু হয়েছে, তখন দেখা যায় অটোমেটিক তার অজান্তেই তার ডিসচার্জ হয়ে গেছে। পরে গিয়ে দেখে আরে, তখন সে ভাবলো যে এটা একটা ডিজিজ। তাহলে সকাল সকাল আরও যে কথা বলে এই ডাক্তার সাহেব, যে আমার ওয়াল মনে হচ্ছে যেন স্বপ্নে দেখি আমার ওয়াল ভেঙে আমার গায়ের মধ্যে পড়তেছে। এদের আমি মাঝখান দিয়ে একটা কনক্লুশন চাই, এই সেলেনিয়ামের সর্বক্ষেত্রে আপনারা যেটা দেখবেন একটা ডিস্ট্রাকটিভ মানে সিচুয়েশন তাদের জীবনে তৈরি হয়। ডিস্ট্রাকটিভ বলতে যেমন তাদের সেক্সুয়াল লাইফ ডিস্ট্রাকটিভ হয়, তাদের ফিজিক্যালি স্বপ্ন সব জায়গায় এরকম ডিস্ট্রাকটিভ, সেটা ধীরে ধীরে আপনি বুঝতে পারেন। স্বপ্নের মধ্যে এত উদ্ভট জিনিস দেখে যেগুলো হয়তো দেখা গেল ওয়াল ভেঙে তার গাড়ির মধ্যে পড়তেছে, একটা ডিস্ট্রাকটিভ কন্ডিশন। হ্যাঁ, চোর দেখে যে চোর তার চেম্বারে ঢুকে গেছে, ঢুকে সেখানে তারা থাকতেছে, জোর করে তার চেম্বারে বসবাস করতেছে, এটা একটা ডিস্ট্রাকটিভ কন্ডিশন। আমার চেম্বার পুরোপুরি ভেঙে গেছে, আমি স্বপ্নে দেখতেছি পুরো ভেঙে গেছে, আমার কোনো জব নেই, এটা একটা ডিস্ট্রাকটিভ কন্ডিশন। কমপ্লিট ডিস্ট্রাকশন তার জীবনের সব জায়গায়, স্বপ্ন থেকে শুরু করে জীবনের সব জায়গায় একটা ডিস্ট্রাকশন কন্ডিশন। আরও সামনের দিকে যাক তাহলে বুঝতে পারবে। স্বপ্নে দেখে ষাঁড় তার শিং দ্বারা সব কিছু ভেঙে দিচ্ছে, আমাকে গুঁতা দিচ্ছে, বা আমার বাড়ির ছাদ ভেঙে দিচ্ছে, এরকম স্বপ্ন তারা দেখে। কোনো প্রকার কোনোভাবে তার এই যে ডিস্ট্রাকটিভ কন্ডিশন, ব্রোকেন কন্ডিশনটাকে সে টাকাতে পারতেছে না। এভরিথিং এক কথায়, এক লাইনে যদি সেলেনিয়াম মনে রাখতে চান তাহলে মনে রাখবেন, এভরিথিং ইজ ব্রোকেন, ডিস্ট্রয়, ফিলিং অল ব্রোকেন, আই এম নাথিং, মানি শেষ, আমি পাগল হয়ে গেছি, মানসিক হসপিটালে ভর্তি, এরকম জিনিস তার মনের মধ্যে উদয় হতে থাকে। তা আমি যে শেষ, আমার জীবনে কোনো মূল্য নাই, হয়তো আমি পাগল হয়ে যাবো কদিন পরে, আমাকে মানসিক হসপিটালে, মেন্টাল হসপিটালে নিয়ে ভর্তি করা, এরকম জিনিস তার মনের মধ্যে আসে। মনে হয় ইজুকুলেশনের সময় আমার সিমেন্স কাম আউট কমপ্লিটলি। যখন ইজুকুলেশন হয়, হয়তো তারা বিবাহিত, মেরিড আনমেরিড যাই হোক, তখন ইজুকুলেশন মনে হয় যেন সব বুঝে বের হয়ে গেল, এখন আর কিছু খাই না, আমি শেষ। এটাও একটা ডিস্ট্রাকটিভ কন্ডিশন। এই ধরনের ইজুকুলেশন হওয়ার কারণে তার মধ্যে কি তৈরি হয়, ডিপ্রেশন তৈরি হয় এবং স্ট্রেস তৈরি হয়। এই ডাক্তার সাহেবের তাই হয়েছিল, এবং এই সেলেনিয়াম না দিলে একে এই অবস্থা থেকে কোনোভাবে উদ্ধার করা যাইতেছিল। ঠিক আছে, তাহলে কমপ্লিট এক্সারশন হয়ে যায়, এক্সাস্টেড হয়ে যায় আফটার ইজুকুলেশন। দেখবেন যে এরা যদি একবার ইজুকুলেশন হয় তাহলে সেদিনের জন্য তার অবস্থা শেষ। এটা সেলেনিয়ামের আমরা ফিজিক্যালি দেখি। এরা কারণটা হলো এটাই, ওই যে ওখান থেকে তার জীবনের সব জায়গা থেকে শুরু হয়েছে, ছোটোবেলার থেকে তার জীবনে সে যেভাবে চাচ্ছে সেভাবে পায়নি। এই যে ব্রোকেন হতে হতে এটা সেক্সুয়াল লাইফে গিয়ে এটা দেখা দিয়েছে, প্যানিক অ্যাটাক। যখন সঠিক ওষুধ বুঝি না তখন তার মধ্যে একটা সবসময় একটা আতঙ্ক থাকে যে পেশেন্ট আসলো, সঠিক ওষুধটা যদি না দিতে পারলাম তাহলে তো পেশেন্ট আমার চলে যাবে, পেশেন্ট হারাই ফেলবো। হ্যাঁ, তখন সে মাথার মধ্যে খালি গোলমাল পাকাতে থাকে, তখন একটা স্ট্রেস তৈরি হয়। ওই স্ট্রেসের কারণে সঠিক ওষুধ দিতেই পারে না, তখন তার মাথা কী হয়, মাথা ব্যথা শুরু করে, ভারবোধ শুরু হয়। এবং এরা যখন আমরা হিট কন্ডিশনে এদের কী হয়, পেইন হয়, মানে রোদে গেলে এটা পেইন হয়। হিট মানে কি, এটা শুধু রোদের হিটের সাথে সম্পর্কযুক্ত না, যে কোনো হিট তারা নিতে পারে না, মানে ব্রেনের বেশি প্রেশার নিতে গেলে তখন তারা সমস্যায় পড়ে যায়। হ্যাঁ, এটা হলো তাদের একটা বড় প্রবলেম। গ্র্যাজুয়ালি লস অফ প্রসেস টিল দ্য কমপ্লিট ডিস্ট্রাকশন অফ দ্যাট প্রসেস, অর্থাৎ সমস্ত প্রসেসগুলো কমপ্লিটলি ডিস্ট্রাকশনের দিকে তারা চলে যায়। এবং সেটা যদি অতীত ইতিহাস থেকে আমরা
খোঁজ খবর নিই তাহলে দেখতে পারবো। টোটাল আনফিটনেস ফর এনি কাইন্ড অফ ওয়ার্ক, অর্থাৎ সকল কাজের জন্য সে আনফিট হয়ে যায়। স্কেপ অফ সিমেন্স, এবং আস্তে আস্তে সিমেন্স কী এদের সরতে থাকে ঝরতে থাকে। ওই এদের ফিজিক্যাল লেভেলের কিন্তু তাদের যে সেক্সুয়াল প্রবলেম, এটা কিন্তু ফিজিক্যাল লেভেলের প্রবলেম না। যার কারণে আমরা এখানে যদি আপনি সেলেনিয়াম ইউজ করেন কাজ হবে না। যেমন অন্য অনেক মেডিসিন আমরা না তখন বই পুস্তকে তো এইভাবে লেখা নেই, যার কারণে আমরা ডিডি করা আমাদের জন্য খুব কঠিন। যে হয়তো দেখা গেলো ঘাম ধরে ওই দুর্বলতা থেকে রোদ দেখে আমরা সেলেনিয়ামকে ব্যবহার করি অন্য সেক্সুয়াল মেডিসিনগুলোর সাথে ডিডি করি। কিন্তু এইটা যদি আমাদের জানা থাকে যে একজন মানুষ টোটালি আনফিট হওয়ার শুরু করে, ডিপ্রেশন অ্যাংসাস যখনই শুরু হয় তখনই তার ফিজিক্যাল লেভেলের সিমেন্স লেভেলে গিয়ে এটা অ্যাটাক হয়। তাহলে আমরা কি দেখলাম যে এই পেশেন্টকে আমরা সেলেনিয়াম ওয়ার্নিং করি, ফিজিক্যাল এক্সারশন যেটা ছিল সেটা আস্তে আস্তে চলে যায়। এর এখন রুব্রিকগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। কী রুব্রিক হতে পারে? অ্যান্টি সোশ্যাল, এরা বেশি মানুষের সাথে মিশতে পারে না, এদের মধ্যে একটা টিমিডিটি কাজ করে। অকওয়ার্ড ড্রপ থিংস, এটা সাধারণত আমরা মনে করি হাত থেকে জিনিস পড়ে যাওয়া। এই হাত থেকে জিনিস কখন পড়ে যায়? একটা কাজ করতে হঠাৎ করে জিনিস পড়ে গেল, চলতে জিনিস পড়ে গেল, এটা মানে হলো তার মধ্যে একটা ওরিডনেস, এংসাসনেস, ড্রপ হয়ে যাওয়া। মানে কি, যে জিনিসটা যেখানে থাকা দরকার সেখান থেকে সরে যায়। এইটাই হলো তার সবচেয়ে অলওয়েজ সে অকওয়ার্ড ফিল করে জীবনের সব জায়গায়। এই জন্য তার মধ্যে মেন্টাল স্ট্রেস, ডিপ্রেশন, ক্রেজি ভাব চলে আসে। একসময় গিয়ে সে মনে করে যে সে পাগল হয়ে যাবে, এখন মনে করে যে বেঁচে থেকে কোনো লাভ নেই। এবং এটা আস্তে আস্তে কী হয়, তখন তার ফিজিক্যাল থেকে সেক্সুয়াল লেভেলে চলে যায়। সে সবসময় তার ডিবিলিং হতেই থাকে, চলতেই থাকে। এরপর আছে অ্যাংজাইটি, প্রেসপিরেশন ডিউরিং। এইটা হলো একজন মানুষ যখন এই সেলেনিয়াম যখন অ্যাংসাস হয় তখন তার মধ্যে সোয়েটিং শুরু হয়। তো আমি গতকালকে বলেছিলাম অ্যাংজাইটির দুটো পার্ট, একটা পার্টের মধ্যে ফিজিক্যালি তার বহিঃপ্রকাশ ঘটবে, পেশেন্ট অস্থির হয়ে যাবে, তার সোয়েটিং হবে। আরেকটা পার্টে গিয়ে হচ্ছে সে মেন্টালি তার মধ্যে একটা চিন্তা থাকে, কিন্তু ফিজিক্যালি তার কোনো প্রবলেম দেখা দিবে না। তো এর মধ্যে কি হয়, যখনই তার কোনো বিষয় নিয়ে তার ওরিডনেস আসে তখন সে তার সিক্রেশন হতে থাকে। এখানে প্রেসপিরেশন হতে পারে, ঘাম হতে পারে, অথবা তার ডিসচার্জ হতে পারে, সিমেন্স লেভেলে ডিসচার্জ হতে পারে, যে কোনো জায়গাতে ডিসচার্জ হতে পারে, তার নাক দিয়ে ডিসচার্জ হতে পারে, এরকম হতে পারে। ডিসকন্টেন্ট কোয়েশন আফটার। কোয়েশন মানে কি? কোয়েশন আমরা বহুবার বলছি, একটা ইনভলভমেন্ট কী হয়, দুই পার্সনের মধ্যে ইনভলভমেন্ট হয়, এবং এই ইনভলভমেন্টের মাঝে একজন মানুষ, একজন মানে পার্সন, টু পার্সন কী করে, একটা প্লেজার ফিল করে, আনন্দ ফিল করে। কোয়েশন কখনো এক সাইডেড হয় না, টু সাইড লাগে। তো এই কোয়েশনটা যখন হয় তখন প্লেজার ঠিক করে। এর কী হলো, কোয়েশনের পর তার ডিসকন্টেন্ট, তার মধ্যে অসন্তুষ্টি তৈরি হয়। কারণ হলো কোনো কাজে, এখানে কোয়েশন শুধুমাত্র ফিজিক্যাল লেভেলের হবে এমন কোনো জরুরি নেই। ফিজিক্যাল লেভেলের তো ঠিক আছেই, মেন্টাল লেভেলও তাই, বা অন্য কোনো লেভেলও তাই। সে যে কোনো কাজে সন্তুষ্টি নেয়, কোনো কাজের মধ্যে খুব মনোযোগ দিয়ে ইনভলভমেন্ট হয়। যেমন একজন ডাক্তার খুব ইনভলভমেন্ট দিয়ে ডাক্তারি করে, কিন্তু কয়েকদিন পর দেখা যায় আরে কী ওষুধ দিব, ব্রাইনিয়া দিব না রাষ্ট্রক দিব, এ তো ডিটি করতে পারতেছি না, তখন তার মধ্যে অর্থাৎ কোনো কিছুর মধ্যে নিজেকে ইনভলভমেন্ট করে ঠিকই, কিন্তু ইনভলভমেন্টের পরে কিছু সময় পরে তার মধ্যে কী হয়, অসন্তুষ্টি হলো, আর এই কাজটা ভালো না, এটা আমাকে দিয়ে হবে। এটা যেমন আছে, আবার ফিজিক্যাল লেভেল হচ্ছে দেখা যাচ্ছে যে যখন খুব আগ্রহ নিয়ে সেই এই রিলেশনে যায়, আফটার কিছু সময় পর তার মধ্যে অসন্তুষ্ট, না কেন করতে গেলাম, এটা ফালতু কাজ, এটা করে তো আমার শরীরটা একদম এত বেশি এক্সস্টেড হয়ে গেছে, এত বেশি ক্লান্ত হয়ে গেছি যে এখন আর আমার জীবন শরীরে জান নেই, মনে হয় যেন মরে যাওয়াই বলো, অথবা মনে হয় যে মরে যাবই। একটা ডিস্ট্রাকটিভ কন্ডিশন তার মধ্যে অলওয়েজ থাকে, এই কথাটা খেয়াল রাখবে। সেলেনিয়ামের ডক্ট্রিন অফ সিগনেচারটা যদি আপনারা পড়েন তাহলে এটা আপনাদের কাছে আরও ক্লিয়ার। ইসেন্ট্রিসিটি, অর্থাৎ এই সব কিছুতে ইসেন্ট্রিসিটি হলো সেন্টার থেকে পরিধির বাইরে, প্রত্যেকটা সেন্টারের একটা কী থাকে, পেরিফেরি থাকে। ইসেন্ট্রিক পার্সন সবসময় পরিধির মধ্যে থাকতে পারে না, আউট অফ আপনার পেরিফেরির বাইরে চলে যায়, যার কারণে তার সমস্যা শুরু হয়। একে নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। দেখবেন যে সেলেনিয়ামের ক্ষেত্রে আমরা দেখি যে এরা সেক্সুয়াল লাইফেও আনকন্ট্রোলেবল হওয়ার পর তাদের ডিজিজ আসে। ঠিক অন্য
সব জায়গার মধ্যে তাদের এটা দেখা যায়। সে একটা সময় গিয়ে ভাবে ফেয়ার অবজারভেশন অফ আর কন্ডিশন, তার মধ্যে কিছু সাইকোলজিক্যাল, এভাবে দীর্ঘ সময় চলতে চলতে একসময় তার মধ্যে সাইকোলজিক্যাল কমপ্লেন আসা শুরু করে। এই সাইকোলজিক্যাল কমপ্লেনগুলো যখন আসে তখন ভাবে যে আশপাশের লোকরা বুঝি তাকে অবজার্ভ করতেছে, আশপাশের লোকরা বুঝি তাকে অবজার্ভ করতেছে। সে ধীরে ধীরে শেষের দিকে লাস্ট মুভমেন্টে শেষ পর্যায়ে গিয়ে ভাবে যে দুনিয়ার সাথে সে নিজেকে ডিটাচ করে ফেলে। এবং বিভিন্ন কারণে এটা হতে পারে, এরা উচ্চমাত্রায় কোনো কাজে ইনভলভমেন্ট করে, নিজেকে ওভার স্টাডি হতে পারে, এক্সেসিভ ইমাচুয়েশন চলে আসে ফিজিক্যাল লেভেলে। কোথায়? তাদের ফেস, হ্যান্ড, লেগ, তাদের সামান্য এক্সারশনে, যেখানে অনেক পরিশ্রমের পর যেখানে ঘাম হওয়া দরকার, টেম্পারেচার হাই না হলেও তাদের দেখা যায় অল্প একটু পরিশ্রম করলে তাদের মধ্যে এক্সারশন, প্রেসপিরেশন চলে, ঘাম চলে আসে, সোয়েটিং চলে আসে। এবং এরা আস্তে আস্তে কী হয়, মেন্টাল লেভেলে এরা ডাল হয়ে যায়, ডাল, রিডিং অ্যাবাউট হোয়াট হি ইজ। এরা যা কিছু পড়ে শুনে, অর্থাৎ সব জায়গার মধ্যে তার মধ্যে একটা ডিস্ট্রাকটিভ কন্ডিশন ধাপে 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 আসা শুরু করে। প্রথম শুরু হয় তার কী হয়, জীবনের পরিবার থেকে, পরিবারের সাপোর্ট তার শেষ হয়ে যায়, কারো কারো সাপোর্ট থাকে। এইভাবে জীবনে হয়তো কাউকে সে পছন্দ করতো, তাকে পায় না, তার মধ্যে একটা দুঃখ কষ্ট, ডিপ্রেশন তৈরি হয়। এইভাবে ডিস্ট্রাকটিভ কন্ডিশনগুলো ধাপে ধাপে তার জীবনে এসে সে একদমে নিজেকে নিঃশেষ করে দেয়। এটা হলো সেলেনিয়ামের একটা আলাদাভাবে বোঝার একটা জায়গা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, যারা আমাদের লাইভে ছিলেন, যারা নাই তারা পরে শুনে নেবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ।